আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩৪, ডিএনএ পরীক্ষায় ৫ জনের মরদেহ শনাক্ত। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। যাত্রাবাড়ী থানার যুবদল নেতা হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক কারাগারে, সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। আসন্ন বাঘ দিবসে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা নিয়ে সংবাদ সম্মেলন। এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের সম্ভাবনা জাগিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। ম্যাচ সেরা শাহিদ জাদা, সিরিজ সেরা জাকের আলী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের তালিকায় যুক্ত হল মাহতাব রহমান ও মাহিয়া নামে আরও ২ শিক্ষার্থীর নাম। ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। ১১ জনের নমুনা সংগ্রহের পর ডিএনএ পরীক্ষায় ৫ জনের মরদেহ শনাক্ত করেছে সিআইডি। আগামী রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু করবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুরের মেডিকেল টিমের পর বার্ন ইনস্টিটিউটে আসে ভারতের মেডিকেল টিম। চিকিৎসকদের ৪ দিনের চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার দুপুরে মারা যান মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভুইয়া। বিকেলে সে তালিকায় যোগ হয় আরেক শিক্ষার্থী মাহিয়ার নাম। সিএমএইচে থাকা ৫টি মরদেহের পরিচয় শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা নেয় সিআইডি। পরে জানানো হয় ৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হল ওয়াকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার, আফসানা আক্তার, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনীর প্রতিনিধি দল। সঠিক সংখ্যাটা স্কুল কর্তৃপক্ষ এবং যারা হসপিটালে আছেন তাদের সমন্বয়ে আসলে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন। আসলে আমরা ওই উদ্ধার কার্যক্রমটাকেই মেইন ফোকাসে রেখে কাজ করেছি। ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এখন মনে হবে উপর দিয়ে বিমান উড়ে গেল, এখন পড়তে পারে আমাদের উপর, বা একটা আতঙ্ক সৃষ্টি হবে বা ভয় কাজ করবে ভিতরে। এত জোরে একটা সাউন্ড হয়েছে, দেন যখন আকাশের দিকে তাকাইছি দেখি যে পুরা ধোঁয়া। যারা মা বাবা এই জিনিস টলারেট করতে পারবে না। আমার দাদা মারা গেছে বা দাদি মারা গেছে, আমার চোখ দিয়ে পানি আসে না, কিন্তু এই ভিডিওগুলি দেখা মাত্র কলিজা ফাইটা কান্না আসতেছে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণীর কার্যক্রমও চালু করতে চায় প্রতিষ্ঠানটি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ২ জন মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত ৪২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক ও ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এদিকে বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সহযোগিতা পাওয়ার আশ্বাসের কথা জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। এছাড়া ভারত থেকে চিকিৎসক ও নার্সদের একটি টিম বাংলাদেশে এসেছে, আর চীন থেকে একটি চিকিৎসক টিম আসার কথা রয়েছে। গত ২৪ ঘন্টায় আমাদের আরও ২ জনের মৃত্যুবরণ হয়েছে এবং এই ২ জনের একজন আজকে ১:৫৫ মিনিটে মারা গিয়েছেন, আর একজন ৪:৩০টার সময় মারা গিয়েছেন। এটা আমাদের জন্য, আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি। আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে
আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য কমিটিও গঠন করা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শোক প্রস্তাব নেওয়া হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হয়। আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি, অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর করা হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে। যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে ওকে গ্রেফতার করেছি, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি। প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট রাখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নিয়ে সিদ্ধান্ত হয় বৈঠকে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। শিগগিরই সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফরমার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের সাবেক একজন বিচারপতিকে প্রধান করে 6 সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন CMM আদালত। যাত্রাবাড়ি থানার যুবদল নেতা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে রাত 8টার দিকে আদালতে আনা হয়। পরাগ আজিমের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়া সমালোচিত সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাতে তাকে নেওয়া হয় CMM আদালতে। আদালতে তার পক্ষে কোনো জামিনের আবেদন করেনি কেউ। রাষ্ট্রপক্ষ থেকেও রিমান্ডের আবেদন করা হয়নি। দীর্ঘ শুনানির পর আদেশ দেন আদালত। উনি বিচারপতি দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম, হত্যা এবং আয়নাগর তৈরি হয়েছে উনার বদলতে হয়েছে। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করি, উনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই, উনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। আদালতে খায়রুল হকের বিভিন্ন রায়ের সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজকে আমরা এই কথাগুলি বললাম, এই দেশে হাজার হাজার মানুষকে হত্যার জন্য সে দায়ী, শত শত মানুষকে গুম করার জন্য সে দায়ী। উনি তত্ত্বাবধায়ক সরকারকে উনি বাতিল ঘোষণা করে দিয়েছিলেন। 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কোনো ধরনের হিয়ারিংয়ের সুযোগ না দিয়ে উচ্ছেদের আদেশ দিয়েছিলেন। শুনানির পর কড়া পুলিশ পাহারায় খায়রুল হককে কারাগারে নেওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সাহসিকতা ও শক্তিমত্তায় পৃথিবী খ্যাত বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।
বাঘ দিবস উপলক্ষে অনুষ্ঠেয় প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025-এর টি-শার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন ও সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বিশিষ্টজনরা পরিবেশ বান্ধব পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন। আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের গর্ব, অদম্য সাহস আর ক্ষিপ্রতার প্রতীক বেঙ্গল টাইগার। চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন বাংলার বাঘ। এমন বাস্তবতায় বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে আয়োজিত হচ্ছে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025। ওরাই জানে অজেয়কে জয় করতে, ওরাই পারে বাঘের মতো বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। সংবাদ সম্মেলনের শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সুন্দরবনের অতন্দ্র প্রহরী বাংলার বাঘই নয়, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনেরা। 5:30 দৌড়টা শুরু করার চেষ্টা করব এমপি থিয়েটার থেকে। শুধু একটা রাউট হবে, 7.5 কিলোমিটার হলো হাতিরঝিলের রাউট। তো আমরা একটা রাউটই করছি, কারণ আমরা প্রথমবার শুধু সচেতনতাই করতে চাই, তারপর হয়তো আমরা ফুল ম্যারাথনের দিকে যাব। বাঘ শুধুমাত্র আমাদের এক জাতীয় পশু না, এটা আমাদের ন্যাশনাল সিম্বল, এটা আমাদের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভবিষ্যতের যারা নতুন প্রজন্ম আসবে তারা যেন আরও বেশি সচেতন হয় এবং আমরা যাতে আমাদের ন্যূনতম দায়িত্বটুকু পালন করতে পারি এবং দেশে বাঘ রক্ষার কাজটা যাতে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। বাঘকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ব্যাপক গণসচেতনতার প্রয়োজন। আমরা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যদি এই বিষয়ে কাজ করি, তাহলেই কিন্তু এই যে বিপন্ন প্রজাতি সেই বাঘকে আমরা টিকিয়ে রাখতে পারবো। বাঘের সাথে বনের সম্পর্ক, আবার বনের সাথে মানুষের সম্পর্ক, সবকিছুই কিন্তু একটির সাথে আরেকটি কোনো না কোনোভাবে সম্পর্কিত। তো সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি। বন রক্ষা, আমাদের যে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আমাদের যে বাংলার গর্ব, সাহসিকতার প্রতীক বাঘ, এবং আমাদের যে গর্বের আরেকটি বিষয় যে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ সুন্দরবন, এটি রক্ষারও একটি প্রতিশ্রুতি বলে আমি মনে করি। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে, প্রাণ প্রকৃতি রক্ষায় বিশ্বব্যাপী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের আমাদের গর্বের যে প্রাণী এবং শৌর্য বীর্যের যে প্রতীক, সেই বেঙ্গল টাইগার যেন বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি হয় এবং আমরা যেন তাদের আমাদের পাশেই রাখতে পারি। এই যে গাছ বলি এবং জীববৈচিত্র্য বলি নানা ধরনের, সেগুলো কিন্তু রক্ষা করা যেত না যদি বেঙ্গল টাইগার না থাকতো। যাই আছে আমাদের চারপাশে, যে ধরনের প্রাণী আছে, সবাইকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে। আমাদের এই পরিবেশ প্রকৃতি কিন্তু দিন দিন বাংলাদেশের এমন একটি জায়গায় চলে যাচ্ছে, সেখানে আমরা আমাদের আশেপাশের গাছপালা, প্রাণী, এই সব কিছুকেই যদি রক্ষা না করতে পারি, দুর্বিষহ হয়ে যাবে আমাদের জীবন এই বাংলাদেশে। এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি সেটাও কিন্তু ভাবতে হবে, যদি আমরা এখনই সচেতন না হই। যারা রেজিস্ট্রেশন করেছেন 26 তারিখের জন্য, তারা কিন্তু ফিজিক্যালি এখানে করছেন, দৌড়াচ্ছেন মিনি ম্যারাথনে, পাশাপাশি আমরা কিন্তু এটা ভার্চুয়ালি এই রানটা কিন্তু কন্টিনিউ করব এরপরেও, এবং সেটা আমরা এ মাসের শেষ পর্যন্ত কন্টিনিউ করব। আসলে অ্যাওয়ারনেসটা যত বেশি ছড়ানো যায় এবং সারা পৃথিবীব্যাপী যত বেশি ছড়াতে পারবো আমরা এই সচেতনতা, ততই কিন্তু আমরা এই বাঘকে রক্ষা করতে পারবো। এরপর প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025-এর টি-শার্ট, ক্যাপ, মেডেল ও ব্যাকপ্যাক উন্মোচন পর্ব শেষে সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত শোভাযাত্রা তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে প্যান্টোনিক্স টাইগার রান 2025-এর টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিডিয়া পার্টনার চ্যানেল আই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের 87তম জন্মদিন আজ।
সমাজের নানা অবক্ষয়ের মাঝেও শিক্ষিত ও উচ্চ মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ মানুষ গড়ার লক্ষ্যে জীবনভর কাজ করে যাচ্ছেন এই জীবন্ত কিংবদন্তি। দুঃখ দুর্দশার মাঝেও মানুষকে টিকে থাকতে আশাবাদী হওয়ার আহ্বান জানান বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। লাইলা নওশিনের রিপোর্ট। আলোকের ঝর্ণাধারায় মানুষের ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তরুণদের সংঘবদ্ধ জাতীয় শক্তি হিসেবে গড়ে তুলতে জীবনভর এক নিরলস প্রচেষ্টা তার। উচ্চ জীবনবোধ আর অসীম স্বপ্নবান এই গুণী বয়সের দিক থেকে কয়েক বছর আগেই অতিক্রম করেছেন রবীন্দ্রনাথকে। তিনি আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। শিক্ষক, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, টেলিভিশন উপস্থাপক, পরিবেশ আন্দোলনের সংগঠক। এক জীবনে এমন অনেক পরিচয় তার। র্যামন ম্যাগসেসে ও ২১ পদকে ভূষিত এই শিক্ষাবিদ ৮৬ বছর পেরিয়েও সকল বিপর্যয় কাটিয়ে আশার কথা বলতেই ভালোবাসেন। আমরা সবসময় কোনো না কোনো দুঃখ দুর্দশা, আবার আশা, ভালো কিছু এর মধ্যে দিয়েই যাই। এই যে দুঃখময় মনোভঙ্গি, এটাকে অতিক্রম করার জন্যই মানুষের আশাবাদী হয়ে ওঠা উচিত। আশাবাদ একটা অর্থহীন রঙিন স্বপ্ন নয়। আশাবাদ হচ্ছে যে ক্ষতি আমাদের হলো তাকে অতিক্রম করে আমার নিজের পায়ের উপরে আবার ফিরে আসা, আবার দাঁড়ানো, আবার এগোনো। কর্মমুখর দীর্ঘ এই জীবনে দেখেছেন দেশের নানা উত্থান পতন। চারদিক যখন হতাশায় পর্যবসিত, তখনও স্বপ্ন দেখে যান তিনি। নিরন্তর স্বপ্নযাত্রার এত প্রাণ, এত গান আর এত প্রাণশক্তি কোথা থেকে পান হে গুণী? অনেক নিরাশার ঘটনা আছে, কিন্তু আমি নিরাশার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য নই। আমি করিনি কখনো। তো আমি তো আগামীতে বিশ্বাস করি এবং তারুণ্যকে বিশ্বাস করি। মাঝে মাঝে উত্থান হবে, মাঝে মাঝে পতন হবে। কেমন এটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। বয়স তার কাছে কেবল সংখ্যা। জীবনের শেষ দিন পর্যন্ত আলোকিত জাতি গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয়ী বহুমাত্রিক সৃজনশীল এই ব্যক্তিত্বের জন্মদিনে চ্যানেল আই পরিবারের অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনরা। আকরামুজ্জামানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে যশোরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে যশোর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। যশোর একটি ঐতিহ্যবাহী পুরনো শহর এবং এখানে নানা ধরনের শিল্প, কলকারখানা এবং কৃষির একটা বিস্তার ছিল এবং যে জিনিসটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এই যশোর জেলাকে সবুজে ছেয়ে ফেলতে হবে। যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তত কিন্তু এই মাটি শীতল থাকবে, এই এলাকা অনেক বেশি শীতল হবে। সুতরাং আমরা আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই সারা বাংলাদেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এই বর্ষায় এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় শহরের মুসলিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। আমাদের পরিবেশকে বাঁচাতে হলে সবাইকে অনেক অনেক বেশি গাছ লাগাইতে হবে। এর মাধ্যমে আমরা প্রকৃতিকে আবারও সবুজ করার সুযোগ পেয়ে যাব। এই গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ না লাগাই তাহলে আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। আমরা যদি আবারও নতুন করে গাছ লাগাতে পারি তাহলে আমাদের দেশকে আবারও সবুজে ভরিয়ে দিতে পারব। ইনশাআল্লাহ অল্প দিনেই আমরা সবুজে বাংলাদেশ কে সাজিয়ে ফেলতে পারবো।
বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে আশাবাদ বিশিষ্টজনদের। এদেরকে ধন্যবাদ জানারও ভাষা আমার জানা নাই। প্রকৃতি ও জীবন ক্লাবকে এমন একটি মহৎ উদ্যোগ নেওয়া। আমরা সাধারণত মনে করি যে বর্ষাকাল আসলে গাছ লাগাতে হবে, কিন্তু সারা বছর আমাদেরকে গাছ লাগাতে হবে। এইটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, শিক্ষার্থীরা আছেন তারা উৎসাহিত হবেন, তারা জানবেন এই বিষয়গুলো। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা। বাংলা লিংকের বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ। আজকে আমরা গাছ লাগাচ্ছি, যেটা আসলে ভবিষ্যতের জন্য আশার আলো হয়ে থাকছে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, এই কারণে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন ও জীবনাচার নিশ্চিতের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর বাসাবো ও খিলগাঁও এলাকার বাসিন্দারা। হাঁটাচলা করাও রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারদের গাফিলতির কারণে রাস্তা মেরামতের কাজ ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। শাকির আদনানের রিপোর্ট। সবুজবাগের নন্দীপাড়া থেকে বাসাবো ঢাল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা বেশ কয়েক বছর ধরে। তবে খানাখন্দ আর উঁচু নিচু রাস্তার এই অবস্থা বছরখানেক হলো আরও বেড়েছে। গত রোজার ঈদের আগে সিটি কর্পোরেশন রাস্তা মেরামতের উদ্যোগ নেয়, তবে কাজ শুরুর পর আবার তা থেমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। তো মোটামুটি 8-10 বছর ধরে এমনই, এই রাস্তা কোনো সময় ঠিক হয় নাই। তো প্রত্যেকটা সময় আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক ঝাঁকি খেতে হয়। আমি একদিন পড়েও যেতে লেগেছিলাম। আমাদের খুবই কষ্ট হচ্ছে রাস্তা থেকে চলাচল করতে। অন্যদিকে বৃষ্টি হলে কাদা জলে একাকার হয়ে যায় এলাকা। একটু বৃষ্টি হলে রিক্সা ভাড়া যেখানে 50 টাকা সেখানে 100 টাকা 120 টাকা করেও যায়। জ্যাম লেগে থাকতেছে, একটা রোগী নিয়ে যাওয়া যায় না হাসপাতালে। অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি উল্টিয়ে পড়ে যাইতেছে এখানে। তবে সম্প্রতি এই রাস্তা মেরামতের কাজ আবার শুরু হয়েছে। ম্যানুয়ালের কাজটাই চলতেছে আর পাইপ বসানোর কাজটাই চলতেছে। মাঝে দিয়ে বন্ধ ছিল অনেকদিন, এখন আবার ধরছে কাজ। পাশের খিলগাঁও তিলপাপাড়ার শান্তিপুর থেকে দক্ষিণ গোরান ছাপড়া মসজিদ পর্যন্ত সড়কেরও বেহাল দশা। এখানে রাস্তা মেরামতের সম্পূর্ণ কাজ শেষ না হয় ভোগান্তিতে এলাকাবাসী। জায়গা জায়গায় একটু একটু করছে করে চলে গেছে, আর কোনো কাজ করেন, আর কোনো খোঁজ খবর নাই। কন্ট্রাক্টরে কয় এই লোক আসে নাই, আর বৃষ্টি আর লোক এই কাহিনী। গাড়ি মনে করেন 5 মাসের প্রবলেম, গাড়ির রাস্তা পুরো ভাঙা। রাস্তার বেহাল দশার কারণে এসব এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে। রাস্তা মেরামত বা সংস্কার যে কাজ চলে এটা কিন্তু খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া, তবে এই স্বাভাবিক প্রক্রিয়া যখন ধীর গতির হয় এবং তখনই কিন্তু জনদুর্ভোগের তৈরি হয়। এই যে রাস্তাটি দেখছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই অবস্থা রয়েছে, কাদা জল, একদিকে বৃষ্টি হলে তো সে সঙ্গে কথাই নেই। এলাকাবাসী বলছেন খুব দ্রুত যাতে এই রাস্তার যে কাজ চলছিল সেটা যাতে সম্পূর্ণ করা হয়। রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকা থেকে শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভোলাহাট উপজেলায় আম, রেশমের পাশাপাশি প্রচুর পরিমাণে সবজির আবাদ হচ্ছে। বর্তমানে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মালচিং পদ্ধতিতে প্রথমে খরচ বেশি হলেও একই জমিতে একাধিক সবজি আবাদ করা যায়। এই পদ্ধতিতে আবাদ করলে আগাছা জন্মায় না এবং মাটি রস ধরে রাখায় সেচও কম লাগে। এতে লাভবান হচ্ছেন সবজি চাষি। মালচিং ব্যবহার করে কিছু উপকারিতা হয়েছি। এই উপকারিতা বলতে জমিতে কোনো আগাছা হবে না, গাছটা লাগালে অতি বিস্তৃতিতে বেশি রস হয়ে যাবে না, তারপরে বীজ কম লাগে, আপদ বালাই কম হয়। মালচিং আবাদ করে লাভজনক বেশি আমরা শুনেছি বা অফিস থেকে পরামর্শ দিচ্ছে। আচ্ছা, কিন্তু এখনো ফলন পাইনি, তবে ফলন শুরু হচ্ছে। কৃষি অফিসের পরামর্শে এই বছর আমরা মালচিং এ আবাদ করেছি। আচ্ছা, এই আবাদগুলো মালচিং এ আবাদ করে পূর্বে যে আমরা আবাদ করতাম তার করতে আমাদের খরচ কম এবং লাভের সংখ্যা বেশি আর কি। যে মালচিং এ আবাদ করলে তোমাদের গাছ ভালো থাকবে, তো আমরা সত্যিকারই গাছ এখন ভালো পাচ্ছি, ফলন ভালো পাচ্ছি, ইনকাম বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর মালচিং ছাড়া আমাদের জমিতে আগাছা বেশি হয়,
এখন আগাছা কম হয়। উপজেলার কৃষকদের মালচিং পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রশিক্ষণ দিচ্ছেন কৃষি বিভাগ। ঘাস কম হয়, মালচিং পেপার ব্যবহার করলে জমিতে ঘাস কম হবে এবং ঘাস কম হওয়ার ফলে একই সাথে রোগ ব্যাধি পোকামাকড়ের উপদ্রবও কমে যাবে এবং সবচেয়ে বড় লাভ হচ্ছে 1 বিঘা জমিতে ফসল চাষ করতে গেলে 8 থেকে 10টা সেচ দেওয়া লাগে, কিন্তু মালচিং পেপার ব্যবহার করলে আপনি 3টা 4টা সেচে এই ফসলটা আবাদ করতে পারবেন। খরচ কম হওয়ায় মালচিং পদ্ধতিতে ঝুঁকছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজারে চলছে 1 সপ্তাহের বৃক্ষ মেলা। মেলায় রয়েছে দেশি বিদেশি বিচিত্র বৃক্ষের সমাহার। প্রাণ প্রকৃতি রক্ষায় গাছের গুরুত্ব ও সবুজায়নের ভূমিকা তুলে ধরতেই জেলা প্রশাসন ও বন বিভাগ এ বৃক্ষ মেলার আয়োজন করেছে। কক্সবাজার থেকে সরোয়ার আজিম মানিকের রিপোর্ট। নানা রঙের ফুলে প্রজাপতির আহ্বান আর গাছে গাছে ঝুলছে বাহারি ফল। শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বৃক্ষমেলায় ফুল ফলের হাজারো বৃক্ষের সমাহার। প্রকৃতির পরশ খুঁজতে মেলা প্রাঙ্গণে ভিড় করছেন নতুন প্রজন্ম সহ প্রকৃতি প্রেমীরা। দেখবো, ভালো লাগলে নেব। গাছ নিয়ে গিয়ে বাসায় লাগাবো, বিদ্যালয়ের মধ্যে লাগাবো। ইনডোরের চারা একটু বেশি রয়েছে, ফলজও আছে মোটামুটি। কামরাঙ্গা আছে, মালটা আছে, ব্যারিকেড মালটা আছে, আমাদের ঝাউ গাছ আছে, আমাদের বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, ফল গাছ আছে। পরিবেশগত সংকট মোকাবেলায় সবুজায়নকে ত্বরান্বিত করতেই মেলার আয়োজন। বৃষ্টিপাত বেশি থেকে এই সময় গাছের চারাও বেশি বিক্রি হয় এবং স্থানীয় জনগণ গাছের চারা রোপণ করলে সেটা টিকে যাবে বা বেঁচে যাবে। আরও জনগণ উৎসাহিত হবে চারা লাগানোর জন্য এবং এভাবে আমাদের এই জৈব বৈচিত্র্য রক্ষা পাবে। পরিবেশ সংকটের মুখে এই 13টা অঞ্চলের মধ্যে কক্সবাজারেই রয়েছে 3টা। শুধু এই অর্থ বছরেই আমরা কক্সবাজারে 2070 একর বনায়ন করেছি, সবুজ বেষ্টনী তৈরি করেছি, সুফল প্রজেক্ট আছে আমাদের। আমরা সকলকে নিয়ে বাগান সৃজন করছি। এই ধরনের আয়োজন পরিবেশ সচেতনতার আন্দোলনকে আরও বেগবান করবে বলছেন পরিবেশবাদীরা। কক্সবাজার থেকে সরোয়ার আজিম মানিক, চ্যানেল আই। এবার খেলার খবর। নানা নাটকীয়তা এবং অনিশ্চয়তার পর ঢাকায় শুরু হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভা। শুরুতে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সভায় ভার্চুয়ালি যোগ দেয় এশিয়ার 2 ক্রিকেট পরাশক্তি ভারত ও শ্রীলঙ্কা। সশরীরে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রতিনিধি। বিস্তারিত সানিয়া তন্ময়ের রিপোর্টে। সপ্তাহ জুড়ে আলোচনার কেন্দ্রে থাকার পর অবশেষে ঢাকায় বসেছে এসিসির বার্ষিক সাধারণ সভা। এসিসির 25 সদস্য রাষ্ট্রের অধিকাংশ প্রতিনিধি সশরীরে হাজির ছিলেন সভায়। সদস্যদের ধন্যবাদ জানান এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন রাজা নকভি। AGM meeting went very well. We have 25 members in ACC. All 25 members participated in this meeting. The second thing is I am thankful to all the members who came here and also all those who attended this meeting through Zoom. সভার গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি20 ফরম্যাটের এশিয়া কাপ আয়োজন। তবে ভারতের মাটিতে ওই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সেক্ষেত্রে হাইব্রিড মডেল অনুসরণে টুর্নামেন্টের ভেন্যু ও সূচি নিয়ে শুক্রবার সভার শেষ দিন আসতে পারে চূড়ান্ত ঘোষণা। That will also be announced soon. We are in the consultation with DCCI and we will hopefully resolve that also very soon. 2 দিনের এই সভা চলবে শুক্রবার পর্যন্ত। Okay, thank you so much. Thank you. সানিয়া তন্ময়, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 34। ডিএনএ পরীক্ষায় 5 জনের মরদেহ শনাক্ত। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। যাত্রাবাড়ী থানার যুবদল নেতা হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক কারাগারে। সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বিএনপি।
বাংলার বাঘ রক্ষায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগের তাগিদ। আসন্ন বাঘ দিবসে প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা নিয়ে সংবাদ সম্মেলন। এবং পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের সম্ভাবনা জাগিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। ম্যাচ সেরা সাহিবজাদা, সিরিজ সেরা জাকের আলী। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।